আনন্দরত্ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং টার্গেট 2025কে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি। আজকে ইকোনমির ক্লাসে আমরা পড়ব 5th প্ল্যান, 6th প্ল্যান, এই দুটো প্ল্যান। দেখো, অলরেডি প্রথম 4টি প্ল্যান আমরা আলোচনা করে নিয়েছি এবং তাদের যে মূল যে ওরিয়েন্টেশনে আমাদের পড়া দরকার তারই সাপেক্ষে পড়ে আমরা বিভিন্ন যে স্কিম পরিকল্পনাকালে গ্রহণ করা হয়েছিল সেই স্কিমগুলো ডিটেলস ধীরে ধীরে জানার চেষ্টা করছি এবং এখানেই একটু ডাইজেস্ট করার চেষ্টা করছি যাতে মনে থাকে, কারণ শুধু যখন স্কিম পড়তে যাব তখন হবে না। তো সরাসরি আর কোনো কথা না বাড়িয়ে আজকে আমরা পড়ব 5th প্ল্যান। এবং সেই 5th প্ল্যানে আমরা কি জানি যে 5th প্ল্যান বেসিক্যালি টাইম লাইন যদি ধরি তাহলে 1974 থেকে 79 পর্যন্ত ছিল। আর এই যে প্ল্যান, এই প্ল্যানে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট কি জেনেছিলাম যে প্রথমবারের মতন দারিদ্র দূরীকরণের কথা বলা হয় এবং এই যে সরকারটা সেটা কিন্তু মাঝপথেই ভেঙে গিয়েছিল, অর্থাৎ কংগ্রেস সরকারের পরিবর্তে জনতা সরকার ক্ষমতায় আসে, অর্থাৎ একটা পলিটিক্যাল টার্মোয়েল দেখতে পাই। যদিও এই প্ল্যানের মাধ্যমেই অলরেডি প্রথমবারের মতন এলপিজি মডেলের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় ওয়াশিংটন কনসেনসাস, যদিও অ্যাপ্লিকেশন হয়নি এলপিজি মডেলের সেই সময়। আর এইবার থার্ড পয়েন্ট আমরা কি পড়ছি, এই মডেলটাকে ডিডি ধর মডেল বলা হয়ে থাকে। লক্ষ্য হিসেবে আমরা অলরেডি পেয়ে গেলাম রিমুভাল অফ পভার্টি অ্যান্ড সেলফ রিলায়েন্ট ইকোনমি তৈরি করার ছিল মেন টার্গেট এখানে। বাকি এর সাপেক্ষে অন্যান্য সকল ক্ষেত্র ও সকল সেক্টরের ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি চলে আসে। রইল জিডিপির মাত্রা ধরা হয়েছিল 5.5%, কিন্তু অ্যাচিভড হয়েছিল 3.8%। আর এইখানে তোমাদের একটু মনে রাখা দরকার যে বেসিক্যালি এই যে প্ল্যান পিরিয়ডে 5th প্ল্যানে সরকার যে টার্গেট বা লক্ষ্যমাত্রা রেখেছিল সেইগুলিকে অ্যাচিভ করার জন্য অন্তোদয়া যোজনা, এটা হবে না অন্তোদয়া অন্ন যোজনা, হবে না অন্তোদয়া যোজনা, 1977 সালে এই সময়ে বা এই পরিকল্পনাকালে রাজস্থান সরকার এটাকে লঞ্চ করেছিল বা ইমপ্লিমেন্ট করেছিলেন। আর ফুড ফর ওয়ার্ক বলে একটি স্কিম ভারত সরকার চালু করে, ট্রাইসেন চালু করে এবং একই সঙ্গে আমরা পাবো হেলথে যা কমিটি নিয়োগ করা হয়েছিল তখন ইনডিরেক্ট ট্যাক্স বিষয়গুলিকে পরিপূর্ণভাবে খতিয়ে দেখার জন্য। এইবার আমাদের মূল যে বিষয়, এই প্ল্যান পিরিয়ডে যতগুলি পরিকল্পনা গৃহীত হয়েছিল সেই পরিকল্পনা সম্পর্কে একটু ডিটেলস আমরা জানবো। দেখো, প্রথমটা যেটা বলছি না আমরা অন্তোদয়া যোজনা, সেই অন্তোদয়া যোজনা দেখো রাজস্থান সরকার চালু করে এবং খুব গরিব, যারা খুব গরিব তাদেরকে পভার্টি বা বিলো পভার্টি লাইনের উপরে আনার জন্য বিভিন্ন রকমের তাদের বেনিফিটস দেওয়া হয়েছিল এবং এইটাই শুধু আমাদের মনে রাখার বিষয়। এবং এখানে তোমরা এই যে অন্তোদয়া কথা যদি থাকে, অন্তোদয়ার থেকেই আমরা চলে আসি যে লাস্ট ম্যান প্রোগ্রাম বলা হয়ে থাকে এটাকে, এই নাম থেকেই অলরেডি চলে আসে। এই তিনটা ইনফরমেশন বেসিক্যালি জরুরি, এর থেকে বাইরে তোমাদের তেমন কিছু লাগেই না। রইল অন্তোদয়া অন্ন যোজনার সঙ্গে আমাদের একটু বেসিক্যালি গুলিয়ে যায়, সেইটা যাতে মনে রাখতে পারি ওই জন্য এই অংশ নয়, এই প্ল্যানের অংশ নয়, কিন্তু তবুই এখানে আমরা একটু আলোচনা করে নিচ্ছি। দেখো, 2000 সালের 25শে ডিসেম্বর ভারত সরকার এটাকে চালু করে। আর এই অন্তোদয়া অন্ন যোজনার যে স্কিম, সেই স্কিম বেসিক্যালি যার মাথা বা মস্তিষ্ক প্রসূত তিনি হলেন এন শ্রী বিষ্ণু। ওকে, এবার এখানে মনে রাখতে হবে যে অতি দরিদ্র পরিবার, এই যে যারা বিপিএল ভুক্ত এবং একই সঙ্গে যাদের বার্ষিক আয় 15,000-এরও কম, তাদের প্রত্যেককে একটি কার্ড দেওয়া হয়েছিল। এই অন্তোদয় অন্ন যোজনার একটা কার্ড প্রোভাইড করা হয়েছে, যার সাপেক্ষে তারা একেবারে মিনিমাম সাবসিডি রেটে খাদ্যশস্য পাবে। আসল লক্ষ্য কি? আসল লক্ষ্যই হচ্ছে এই যে ফুড ক্রাইসিস, সেইটা থেকে ভারতবর্ষ উঠতে চেয়েছিল, দেশের সকল নাগরিক যেন খাদ্যের যোগান পায়, সেইটা বেসিক্যালি ফুলফিল করাই ছিল টার্গেট, অর্থাৎ হাঙ্গার ফুলফিলমেন্ট হচ্ছে মেনলি এর টার্গেট ছিল। এবং এই যে বললাম সাবসিডি বলতে বেসিক্যালি প্রত্যেকটা পরিবার প্রতি বরাদ্দ হয়েছিল মাসিক 35 কিলো খাদ্যশস্য তারা পাবেন এবং সেখানে চালের একেবারে সবথেকে ন্যূনতম মূল্য ওখানে ধরা হয়েছিল যে 3 টাকা প্রতি কেজি তারা চাল পাবেন আর 2 টাকা প্রতি কেজি তারা গম কিনতে পারবেন, তবে খাদ্যশস্য হিসেবে 35 কেজি ম্যাক্সিমাম তারা পাবেন। এই ছিল অন্তোদয় অন্ন যোজনা। আসল টার্গেট তাহলে আমরা কি পেলাম, সেই যে বেসিক্যালি টু রিডিউস হাঙ্গার, এটা ছিল মূল উদ্দেশ্য। দেখো, এরও আগে এই রিডিউস হাঙ্গারের জন্য আমরা পেয়েছি ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, যেটা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যেই রয়েছে। 1977 সালে প্রণয়ন করা হয়। এই যে একই রকমভাবে একদম গ্রামীণ অঞ্চলে লেবার
অর্থাৎ গ্রামীণ অঞ্চলের যারা আনস্কিল্ড পারসন, গরিব, প্রচণ্ড গরিব, অতি গরিব, এবং সেই গরিবদের মধ্যেও যারা SC ST এবং মহিলা, এই সমস্ত বর্গের দেওয়া হয়েছে। এই জন্য পোর আনস্কিল্ড লেবার, তাদেরকে গ্রামীণ যে ইনফ্রাস্ট্রাকচারাল কাজ, সেই কাজেই তারা হেল্পার হিসাবে কাজ করবে, সহযোগিতা করবে, আর এই কাজের বিনিময়ে তাদেরকে বেতন নয়, ভারত সরকার খাদ্য সরবরাহ করার নীতি নিয়েছিল বদলে। তো এটাই হচ্ছে ফুড ফর ওয়ার্ক, যেটা 1980 সালে NREP হয়ে যায়, বা এটা পরিবর্তন হয়ে NREP হয়। আবার 2001 সালে পাবো ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম হয়ে যায় সেটা, যার মূল্য এই যে আস্তে আস্তে ধাপ চেঞ্জ হচ্ছে, শুধু মডিফাইড হচ্ছে, আরও বলতে পারি আমরা লার্জার যে অবজেক্টিভ সেইগুলো নিয়ে আসছে। এই জন্য আনএমপ্লয়মেন্ট দূর করা, হাঙ্গার দূর করা, এটা উদ্দেশ্য। এবার এই যে আমরা এটা পড়ছি না NREP, বেসিক্যালি এরপরে এটা যে আপগ্রেড হলো কীভাবে, প্রথমে শুধু খাবার দেওয়া হতো, কিছুক্ষণ পরে আমরা NREPও পড়বো, খাবার দেওয়া হতো, তারপরে কী হলো, ভাগ করে দেওয়া হলো যে টোটাল এই যে ওয়েজেসটা দেওয়া হবে তার অর্ধেক বেতনে দেওয়া হবে, অর্ধেক খাবারে দেওয়া হবে। তো এই ছিল বেসিক্যালি NREP ডিটেলস হলো জানবো। শুধু এখানে পেলাম 1980-তে রিপ্লেস হয়ে যায় NREP হিসেবে, 2001 সালে আবার সেটা রিপ্লেস হয়ে যায় ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম হিসেবে, আবার তারপরে এটা গিয়ে MGNREG এর সাথে জুড়ে যায়, মার্চ করে দেওয়া হয়। তো এই গেল আমাদের ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম। আরেকটা কি, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ট্রাইসিন, ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট, যার ফুল ফর্ম, এবং সেটা 1979 সালে লাগু করা হয়। এবার এখানেও দেখো যে 18 থেকে 35 বছরের যুবক যুবতীদের ট্রেনিং দেওয়া হবে, যাতে তারা এগ্রিকালচার হোক, সার্ভিস সেক্টর হোক, ইন্ডাস্ট্রি সেক্টর হোক, সকল ক্ষেত্রে এই যে ইন্ডিভিজুয়ালি সেলফ এমপ্লয়েড হতে পারে, তার জন্য এডুকেশন, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট ও সকল রকমের পরিষেবা কিন্তু তাদেরকে প্রোভাইড করা হয়েছিল সেই সময়। ওকে, BDO সিদ্ধান্ত নেবেন যে কারা ট্রেনিং পাবে, এই ট্রেনিং সুবিধাটা কারা নেবে। ট্রেনিং অলরেডি বলে দেওয়া হয়েছিল যে বেসিক্যালি, আবারও বলছি, BPL এবং তার সঙ্গে SC ST, এবং বিশেষ করে এই যারা ট্রেনিং পাবে তাদের মধ্যে যাতে 1/3 মহিলারা এই বেনিফিটটা পান, এই ট্রেনিংটা পান, সেটা BDOকে নিশ্চিত করতে হবে বলা হয়েছিল। এবং এই যখন ট্রেনিং চলবে তখন তারা একটা স্টাইপেন্ড পাবে, এবং ট্রেনিং চলাকালীন একটা টুল কিট তারা পাবেন। ট্রেনিং শেষ হলে পরে আরও একটি প্রজেক্ট পরবর্তীতে স্কিম আসছে, যেটা IRDP, তার অধীনে তারা ক্রেডিট বা লোন পাওয়া বা অন্যান্য সরকারি যে সহযোগিতা, সেই সহযোগিতায় তারা যাতে সেলফ এমপ্লয়েড হতে পারে তার ব্যবস্থা করা হয়েছিল। তো এই হচ্ছে ট্রাইসিন পেলাম আমরা। ওকে, এবার আবার দেখো পুরনো জায়গাতে ফেরত চলে আসি আমরা। ওকে, তাহলে এখানে আমরা এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হঠাৎ করে মাঝপথে বারবার বলেছি আমরা যে জনতা সরকার ক্ষমতায় আসে, মোরারজি দেশাইয়ের নেতৃত্বে 80 বছর বয়স, বৃদ্ধ বয়সে মোরারজি দেশাই সেই সময় প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ফার্স্ট পারসন টু রিজাইন অ্যাজ এ প্রাইম মিনিস্টার তিনি ছিলেন। তো এই জনতা সরকার সেই সময় রোলিং প্ল্যান এনেছিল, এবং রোলিং প্ল্যান সম্পর্কে অলরেডি আমরা জেনেছি যে র্যাগনার ফ্রিজ রোলিং প্ল্যানের প্রবক্তা, তিনি সুপারিশ করেছিলেন সেই সময় তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য, এবং অধ্যাপক রাজকৃষ্ণ এর সঙ্গে এই যে রোলিং প্ল্যানের সঙ্গে পার্সপেক্টিভ প্ল্যানের কথাও বলেছিলেন। রোলিং প্ল্যান কী হয়, প্রতি বছর যে প্ল্যান তৈরি হবে তখন 3টে প্ল্যান তৈরি হবে, একটা 1 year বেসিসে, আর তারপরে আরেকটা তৈরি হবে 3 বছর, 4 বছর বা 5 বছরে, এই 1 বছর করতে করতে ধীরে ধীরে কোন কোন সমস্যার সমাধান করা হয় তার একটা প্ল্যান। আবার একটা 15 বছর, 20 বছরের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানও এই একই সঙ্গে তৈরি হবে, যে এইভাবে ভাগে ভাগে কী করে এই টোটাল 20 বছরে কোন কোন সোশিও ইকোনমিক প্রবলেমগুলি সমূলে একেবারে তুলে দেওয়া যায় বা আমরা নিরসন করতে পারি সমস্যা। তো এইভাবে 3টে প্ল্যান হয়। এই ছিল রোলিং প্ল্যান, এবং রোলিং প্ল্যান সম্পর্কিত বাকি অন্যান্য তথ্য অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি, বারবার রিপিট করার এখানে আমরা প্রয়োজন বোধ আর করছি না। চলে যাব সরাসরি, দেখো যে 6th প্ল্যান। তাহলে 6th প্ল্যানের টাইম লাইনটা কি, হঠাৎ 2 বছর পরে আবার এই যে মোরারজি দেশাই সরকার সেটা ভেঙে কংগ্রেস আবার ক্ষমতায় আসে, এবং টাইম লাইন আমরা 6th প্ল্যানে পাবো 1980 থেকে 85। কংগ্রেস পুনরায় ক্ষমতায় এলো, সরকারের দলিলে নতুন সুর বেজে ওঠে। এইবার প্রকৃত অর্থে পভার্টি অ্যালিভিয়েশন, সোশিও ইকোনমিক প্রবলেম সলভ করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়, যেখানে আমরা পাবো 20 দফা কর্মসূচি গৃহীত হয়েছিল। ওকে, রোলিং প্ল্যানের পরিবর্তে পূর্বের যে নেহেরু মডেল সেটাকে অনুসরণ করা হলো, আর উদ্দেশ্য কী হলো, মডার্নাইজেশন অফ টেকনোলজি আর পভার্টি
রিমুভাল, একদম স্পেসিফিকভাবে এখানে এই দুটো পার্ট। প্রথম মডার্নাইজেশনের কথা চিন্তা করা হয়, সিক্স প্ল্যানিং, জিডিপির টার্গেট ধরা হয়েছিল 5.2, কিন্তু অ্যাচিভ হয় 5.4। আর এই পরিকল্পনার অধীনেই আমরা পাবো আইআরডিপি গঠন করা হয়েছিল, আইআরডিপি কর্মসূচি নেওয়া হয়েছিল বা যোজনা গৃহীত হয়েছিল, এনআরইপি গৃহীত হয়েছিল, আরএলজিপি গৃহীত হয় এবং একই সঙ্গে এক্সিম ব্যাংকের ফরমেশন হয়, নাবার্ড ব্যাংকের ফরমেশন হয়। তাহলে নাবার্ড আর এক্সিম সম্পর্কে অলরেডি আমরা আগে জেনে গেছি। আমাদের মূল টার্গেট এখানে আইআরডিপি, এনআরইপি এবং আরএলজিপি, এই তিনটে সম্পর্কে আবার আমরা চলো ফেরত চলে যাই। তাহলে এবার দেখো, এই যে এনআরইপি যে বলছি, কিছুক্ষণ আগে বলেছিলাম ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, তারই রিপ্লেসে আসে এনআরইপি। পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রাম, নো ডাউট। আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছিলাম যে এরপরে কী হলো, এই যে রুরাল ইনফ্রাস্ট্রাকচার বা রুরাল অ্যাসেট তৈরি করার জন্য এই আনস্কিল লেবাররা কাজ করবেন এবং তার সাপেক্ষে তারা এবার অর্ধেক পারিশ্রমিক বেতনে পাবেন আর অর্ধেক পারিশ্রমিক তারা খাবার হিসেবে পাবেন। আর এই যে পুরো কাজ এনআরইপির আন্ডারে যে সমস্ত রুরাল অ্যাসেট তৈরি করার কাজ, রুরাল অ্যাসেট বলতে দেখো গ্রামীণ অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ, পুকুর নির্মাণ, এই যে বিভিন্ন ধরনের ফরেস্ট্রি তৈরি করা, এই সমস্ত কমিউনিটি ডেভেলপমেন্ট যত প্রোগ্রাম এখন আমরা বলি, তো এই সমস্ত প্রোগ্রামের পরিচালনা সেই সময় এনআরইপির আন্ডারে হতো। আর সেখানে যেহেতু এই যে পোর আনস্কিল্ড লেবার তারা কাজ করছেন, তারা অ্যাকচুয়ালি স্কিল্ড নন, তো তার সাপেক্ষে এই সিস্টেমে তারা কিছুটা বেনিফিট পেতেন এবং ভারত সরকারও দেখেছে এই মাধ্যমে আমরা কিছুটা আনএমপ্লয়মেন্টটাকে নিরসন করতে পারি। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে খাদ্যের যোগানটা আমরা প্রোভাইড করতে পারি। ডিআরডি এর অধীনে বেসিক্যালি এই প্রোগ্রামটা চলতো, এনআরইপি চলতো। এবার ডিআরডি এর পরবর্তীতে জানবো আমরা। এইবার আমরা চলে আসছি ল্যান্ডলেস পিপল, এই ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্ব পেত এনআরইপিতে। আর এনআরইপি তারপরে আবার মার্জ হয়েছে কার সঙ্গে, তারও আমরা পেয়েছি। এবার দেখো আইআরডিপি কিছু নদে পেলাম, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা ফুল ফর্ম। তাহলে এটাও আলটিমেটলি দারিদ্র দূরীকরণের প্রক্রিয়া বা স্কিম এবং রুরাল ডেভেলপমেন্ট, রুরাল পভার্টি দূরীকরণ, এটাই ছিল আসল টার্গেট। বিশেষ করে এই যে গ্রামে এতদিন ধরে চলছে একটু একটু করে, এর একটু আপগ্রেড চিন্তাভাবনা নিয়ে আসা হলো যে এই যে রুরাল ইনফ্রাস্ট্রাকচারের আমরা যদি সাস্টেনেবল গ্রোথ করতে পারি ধীরে ধীরে, তাহলে সেটাই হবে এর উদ্দেশ্য এবং তারই সাপেক্ষে আইআরডিপি। এবং এটা বেসিক্যালি 1978-এ ঘোষণা করা হয় আর চালু হয় হচ্ছে 1980 সাল থেকে। এরই অধীনে ওই যে ডোয়াকরা, তারপরে JKY, তারপরে আমরা এই মিনিমাম ওয়েল স্কিম বলছি আমরা, ওই যে গঙ্গা কল্যাণ যোজনা JKY ফর, ওকে ট্রাইসেম, এই যে সমস্ত কিছু এর আন্ডারে নিয়ে আসা হয়। অর্থাৎ ওভারঅল রুরাল ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, রুরাল আনএমপ্লয়মেন্টটাকে নিরসন করা বা আমরা বলতে পারি এমপ্লয়মেন্টটাকে বাড়ানো, সেখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিং এইগুলোকে চেঞ্জ করা, সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট এইটা আনার জন্য, অর্থাৎ আমরা বলতে পারি রুরাল এরিয়ার একটা সামগ্রিক পরিবর্তনের প্রথম পদক্ষেপ আইআরডিপির মাধ্যমে নেওয়া হয়। এরপরে কিন্তু আরও আছে, এই কারণে বললাম প্রথম পদক্ষেপ নেওয়া হয়। তো এই হলো আইআরডিপি পেলাম আমরা। ওকে, এবার নেক্সট আমরা কি পাচ্ছি দেখো আরএলজিপি। আরএলজিপি কি? তাহলে এই যে রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 1983 15ই আগস্ট চালু করা হয়। কিছুক্ষণ আগেই বলেছিলাম না যে আইআরডিপির আরেক ধাপ এগিয়ে বেসিক্যালি আমরা এটাকে পাবো। দেখো এমপ্লয়মেন্ট তৈরি, গ্রামীণ অ্যাসেট তৈরি, লিভিং স্ট্যান্ডার্ড বাড়ানো, তারপরে এর যে ওয়েটেজটা সেটা 50% হচ্ছে ভাগ হয়ে গেল এমনভাবে যে এগ্রিকালচারাল লেবার, তারপরে যারা মার্জিনাল ফার্মার তাদেরকে দেবো আমরা, যা পয়সা বরাদ্দ হচ্ছে বা শ্রমের বিনিময়ে যা পাওয়া হচ্ছে তা এই ক্যাটাগরিতে অর্ধেক % খরচ করব। আর দারিদ্র দূরীকরণে আনুষঙ্গিক যা যা পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য আমরা 50% বরাদ্দটাকে খরচ করব। ফান্ড স্টেট এবং কেন্দ্র উভয় মিলে এটাকে অ্যালট করতো। আরএলজিপিতেই বেসিক্যালি আবার এই যে ইন্দিরা আবাস যোজনা, মিলিয়ন ওয়েল স্কিম, তারপরে সোশিয়াল ফরেস্ট্রি, এই সমস্ত স্কিমগুলি জুড়ে যায়। এবার তোমাদের মনে রাখতে হবে যে এই আরএলজিপি আর এনআরপি দুটোই পরবর্তীতে 1989-এ গিয়ে জওহর রোজগার যোজনায় কনভার্ট হয়ে যায়। তো এই পর্যন্ত আমরা অলরেডি আজকে আমরা জানলাম যে দুটো প্ল্যান একটু একটু করে পড়বো এবং আগামীতে বাকি অন্য প্ল্যান এবং তার সঙ্গে যে অন্যান্য এই প্ল্যান পিরিয়ডের স্কিম এই একই আলোচনা নিয়ে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং স্কিমগুলোকে ভালো করে স্টাডি করে লিখে লিখে পড়ো, যাতে যে কোনো সময় কঠিন কোশ্চেন আসলে তোমরা আনসার করতে পারো। আগামীতে সকলের সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।